নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যে ক্লাসটা আমি নিতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, বা ক্লাস 9 ক্লাস 8 বলতে পারো, ক্লাস 11 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, অথবা যারা ইংরাজি শিখতে চায়, গ্রামার শিখতে চায়, তাদের সকলের জন্যই ইন জেনারেল গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমি প্রথম তোমাদের বলতে পারো প্র্যাকটিক্যাল, একদম বলতে পারো প্র্যাকটিস আর কি। থিওরি তো এতদিন পড়িয়েছি বেসিক লেভেলে, চলতে থাকবে এক এক করে। তোমাদের চাহিদা, তোমাদের ডিমান্ড অনুসারে তোমরা কমেন্ট করবে অবশ্যই তোমাদের ক্লাস কেমন লাগছে, বা তোমরা কোন পার্টস অফ স্পিচের বা কোন পার্টিকুলার একটা টপিকের আরও ডেপথে জানতে চাইছো, নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে। সেগুলো যদি দেখি নাম্বার অফ স্টুডেন্টসের থেকে ডিমান্ড আসছে, নিশ্চয়ই আমি ওগুলোর আরও ফার্দার ক্লাস নেব। তো যাই হোক, তো আজকে যে ক্লাসটা দিচ্ছি এটা প্র্যাকটিসের প্রথম ক্লাস বলতে পারো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। খুবই এটা গুরুত্বপূর্ণ একটা বলতে পারো টপিক বা চ্যাপ্টার বলতে পারো গ্রামারের। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা ডু অ্যাজ ডিরেক্টেড বলতে পারো। ডু অ্যাজ ডিরেক্টেড মানে হচ্ছে করো যেরকম ডাইরেকশন দেওয়া হচ্ছে, ব্র্যাকেটে যেরকম পরীক্ষায় তোমাদের আসে, তাই না? বা কোশ্চেন ব্যাংকে তোমরা যেরকম দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড, করো যেরকম ডিরেকশন বা ডাইরেক্ট করা হচ্ছে। তো এই ডু অ্যাজ ডিরেক্টেড অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে বিভিন্ন সেন্টেন্স চেঞ্জিং, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, বা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, বা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এরকম ধরনের বাক্য পরিবর্তন, বা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, মানে পার্টস অফ স্পিচের বিভিন্ন পরিবর্তন। এখানেও আমি একটা কোশ্চেন দিয়েছি। তো এইগুলো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পড়ে, আর ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে তো সবই পড়ে। ভয়েস, ন্যারেশন থেকে শুরু করে কি ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে গ্রামার নেই, সবই ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে পড়ে। তো সেগুলোই আমি 5টা প্রশ্ন আজকে তুলেছি। তো তোমাদের দেখো খুব সহজভাবে, যতটা সহজভাবে সম্ভব, যাতে সবাই বুঝতে পারো সেরকমভাবে আমি এগুলো সলভ করাচ্ছি, আনসারগুলো বলছি আলোচনা করে। আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্ন যেটা বলছে, দেখো ডু অ্যাজ ডিরেক্টেডে হি ইজ চাইল্ড, হি ইজ ম্যাচিওর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু এই প্রশ্নটা যে গুরুত্বপূর্ণ আমি এইটাই পরীক্ষায় আসবে এই অর্থে বলছি না কিন্তু, বা পরীক্ষা আসতে পারে, এই প্যাটার্নটা ধরার চেষ্টা করবে। যে কোনো গ্রামার যখন করবে না, সে ভয়েস হোক, ন্যারেশন হোক, যে কোনো প্রত্যেকটার প্যাটার্ন, টাইপটা বোঝার চেষ্টা করবে। তাহলে ওই ধরনের যখনই কিছু প্রশ্ন আসবে তোমরা আরামসে করতে পারবে। সে হলো একটা বাচ্চা, হি ইজ ম্যাচিওর, সে পরিপক্ক। তাহলে বাচ্চা অথচ সে পরিপক্ক, একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে না? একটা বিপরীত ধর্মী গুণ আছে না এখানে? বুঝতে পারছি। সাধারণত ম্যাচিওর কারা, যাদের যাদের ম্যাচিউরিটি মানে আসে, অর্থাৎ বয়স যাদের পরিপক্ক হয়, জেনারেলি 18 বছর ধরা হয় পরিপক্কতার বয়স, ম্যাচিউরিটির বয়স। তো আমার কথা হচ্ছে এটা তো এক্সপেক্টেড নয়। তো এটা একটা বিপরীত ধর্মী গুণ চলে আসছে, যে বাচ্চা অথচ সে ম্যাচিওর। বলি না এক সময়, বাবা এই বাচ্চা সে কি পাকারে বাবা, অর্থাৎ সে একটা বাচ্চা কিন্তু সে যথেষ্ট ম্যাচিওর। আবার অনেকে দেখবে যথেষ্ট বড় হয়, বয়সে বড়, ম্যাচিওর, বয়সে তো ম্যাচিওর হয়ে গেছে, ওদিকে মানসিকতা বাচ্চাপনার, তাই না? তো যাই হোক, তো এখানে প্রশ্নটা দেখো খুব গুরুত্বপূর্ণ। জয়েন ইনটু এ সিঙ্গল সেন্টেন্স। এই বাক্যটা, এই প্রশ্নটা নিয়ে অনেকের প্রশ্ন থেকে অনেকে গন্ডগোল পাকায়, অনেকের ধারণা স্পষ্ট হয় না, অনেক টিচার্সরাও এটা নিয়ে ঠিক ক্ল্যারিফিকেশন দিতে পারে না। তো আমি ভালো করে সহজভাবে বলছি, বোঝার চেষ্টা করো। হোয়াট ইজ সিঙ্গেল সেন্টেন্স? অনেকে সিঙ্গেল সেন্টেন্সের সাথে সিম্পল সেন্টেন্স গুলিয়ে ফেলে, কিন্তু আমি তোমাদের বলি অনেক আলাদা, ফারাক আছে, ডিফারেন্স আছে। ডিফারেন্সটা বোঝো। যে কোনো সিম্পল সেন্টেন্সকে সিঙ্গেল সেন্টেন্স বলা যেতে পারে, কিন্তু যে কোনো সিঙ্গেল সেন্টেন্সকে তোমরা কখনোই, বা আমরা সিম্পল সেন্টেন্স এটাকে বলতে পারবো না, যে কোনো সিঙ্গেল সেন্টেন্সকে। কিন্তু সব সিম্পল সেন্টেন্সকে সিঙ্গেল সেন্টেন্স বলতে পারবো। দেখো বাক্য তোমাদের আমি অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং 5 প্রকারে শিখিয়েছি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ, বেসিক ক্লাসে সব আছে আলোচনা। এরপরে তোমাদের এক এক করে আসবো আমি, ক্লজ, চ্যাপ্টার, সমস্ত কিছুই চলবে আস্তে আস্তে, সবই আমি করাবো, সেই নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। একে একে করে হবে সবই, স্টেপ বাই স্টেপ। তো সেন্টেন্সও আমি বোঝাবো। সেন্টেন্স শুধুমাত্রই অর্থ অনুসারে না, সেন্টেন্স আবার জেনে নাও। আমি বলেছিলাম তোমাদের মনে আছে যে বিভিন্ন ক্লাসেই বলে থাকি যে আমি যখনই প্র্যাকটিক্যাল ক্লাসে আসবো, মানে প্র্যাকটিসে আসবো, থিওরি থেকে প্র্যাকটিস এই যে করাচ্ছি,
সলভ করাবো, কোশ্চেন্স ডাইরেক্ট কোশ্চেন, তখন আমি করাতে করাতে অর্থাৎ প্রসঙ্গক্রমে অনেক কিছু শিখিয়ে দেবো সহজভাবে। এমনটি নেই যে সব থিওরি আগে হয়ে যাবে তারপরে প্র্যাকটিক্যাল হবে, তাতে অত নিতে পারবে না বার্ডেন, সবাই চাপ নিতে পারবে না, গুলিয়ে যাবে। কিন্তু করার সাথে সাথে প্র্যাকটিক্যালি করতে থাকলে থিওরির সাথে সাথে অনেক সহজে মনে রাখতে পারবে। তো যাই হোক, মনে রাখবে কিচ্ছু কঠিন না, গঠন অনুসারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে সেন্টেন্সেস আর অফ 3 কাইন্ডস, বাক্য 3 প্রকারের আছে। কি কি? হোয়াট আর দে? কি কি আছে? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য শুনতে সরল, কিন্তু খুব একটা সরল নয়, কিন্তু সরল আমি করে দেবো তোমাদের, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ওটার বিস্তার ক্লাস নিতে হবে। তো আমি যতটা সহজভাবে বলা সম্ভব, তোমাদের বোঝাও সম্ভব সহজভাবে, সেটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, শোনো। তো এই যে 3টে যে সেন্টেন্স, এই 3টে সেন্টেন্সই সিঙ্গেল সেন্টেন্স। ভালো করে বোঝা, আমি এখন সিঙ্গেল সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে বলছি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কি বুঝতে পারলে? গঠন অনুসারে 3 প্রকারের বাক্য, এই 3টে প্রকারের যে বাক্য আছে, এই 3টে সেন্টেন্সই সিঙ্গেল সেন্টেন্স। সিঙ্গেল মানে কি? এক। তো যদি দুটো বাক্য দেয় বা মোর দ্যান 2, 2-এর অধিক থাকে, সেটাকে জয়েন করতে বলে, তোমাকে জয়েন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। পরীক্ষায় আসে এগুলো, সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে বলে। তো আমি একটা সেন্টেন্স বানাবো, সে আমার স্বাধীনতা, আমি সিম্পল সেন্টেন্সও অ্যাপ্লাই করতে পারি, কমপ্লেক্সে অ্যাপ্লাই করতে পারি, কম্পাউন্ডে অ্যাপ্লাই করতে পারি। সেটা যুক্তিযুক্ত সহকারে লজিক্যালি যেটা দেখবো আমার সুবিধা হচ্ছে সেটা করবো, তোমরা করবে, তাই না? তো এই হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স, ঠিক আছে? আর সিম্পল সেন্টেন্স বললাম, সব সিম্পল সেন্টেন্সই সিঙ্গেল সেন্টেন্স, কিন্তু সব সিঙ্গেল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স নয়। কেন বলছি? তার কারণ আরে বাবা, সিঙ্গেল সেন্টেন্স তো কমপ্লেক্সও হতে পারে, কম্পাউন্ডও হতে পারে, তো ওটা কি করে সিম্পল হবে? ক্লিয়ার হচ্ছে? তো চলো এবার এটা আমরা সলভ করবো। দেখো প্রশ্ন আছে, হি ইজ চাইল্ড, হি ইজ ম্যাচিওর, সে বাচ্চা, সে ম্যাচিওর। তো সিঙ্গেল সেন্টেন্স আমি 3টে সেন্টেন্সই তোমাদের করে দেখাবো খুব সহজে। তোমরা যদি এই প্যাটার্নটাকে লক্ষ্য করো, মানে বিপরীত ধর্মী, কন্ট্রাস্ট যেটা বোঝাচ্ছে, তাহলে তোমরা যে কোনো ধরনের কন্ট্রাস্টমূলক যে জয়নিং আসে, সে সিম্পলে হোক, কমপ্লেক্সে হোক, কম্পাউন্ডে হোক, আরামসে করে দেবে। কিভাবে করবো দেখো। যদি আমি এটাকে আগে কমপ্লেক্সে করবো, দেখো সিঙ্গেল সেন্টেন্স বলেছে যে কোনো 3টে, যে কোনো একটাতেই করতে পারি, আমি 3টেতেই করে দেখাচ্ছি কিভাবে। দেখো, যদি বিপরীত ধর্মী বোঝায় এবং কমপ্লেক্স সেন্টেন্স করতে বলে, এখানে তো সিঙ্গেল বলেছে, তোমাকে যদি বলে দেয় জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে, তাহলে কি করবে? বিপরীত ধর্মী যদি থাকে, বাক্য দুটো পড়ে বুঝে নেবে, তখন তোমাকে দো একটা লিঙ্কার আনতে হবে। আরও হয়, অন্যান্য লিঙ্কারও হয়, দো বা অল দো বলতে পারো, একই জিনিস। দোটাই মাথায় রাখো, THOUGH বানান মাথায় রাখতে হবে, ঠিক আছে? দো মানে হচ্ছে বাংলায় বলে যদিও। দেখো বাংলাটা করবো, যদিও সে হয় বাচ্চা, কমা তবুও সে হয়, কমাটা মানেই তবুও, কিন্তু হ্যাঁ অন্য কিছু ওখানে আনবে না, তবুও সে হয় ম্যাচিওর। ক্লিয়ার হলো? তাহলে এটা আমি কমপ্লেক্স সেন্টেন্সে কি লিখবো দেখো, দো হি ইজ চাইল্ড, দো হি ইজ চাইল্ড, কমা হি ইজ ম্যাচিওর। এটা কমপ্লেক্সে হলো, কিন্তু সিঙ্গেল সেন্টেন্স হয়েছে কিনা বলো? সিঙ্গেল সেন্টেন্স হয়েছে তো, একটা বাক্য হয়েছে তো জয়নিং হয়ে, ব্যাস এটাই। তো আমি যদি কমপ্লেক্স সেন্টেন্সে করব, বিপরীত ধর্মী বোঝায় মাইন্ডেড, বিপরীত ধর্মী যদি গুণ থাকে বাক্য দুটোতে, সে যে বাক্যই তুমি দেখো না কেন পরীক্ষাতে বা প্র্যাকটিস করার সময়, তাহলে লিঙ্কার তুমি আরামসে দো আনতে পারবে। এবং বলে দিই, দোটা সাধারণত বাক্যের সামনেই বসে জয়নিং এর ক্ষেত্রে, এই মাঝখানে কিন্তু জেনারেলি বসে না, সাধারণত বসে না, ব্যবহার কম, সামনেই আরামসে তোমরা ব্যবহার করতে পারবে। ক্লিয়ার হচ্ছে? মানেটা কি হলো, যদিও সে হয় চাইল্ড তবুও সে হয় ম্যাচিওর, ঠিক আছে? আর এগুলো এক একটা ক্লজ, এগুলো কি ক্লজ, এগুলো আমি ক্লজের চ্যাপ্টারে তো আলোচনা করব, তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাও সহজে বলে দিচ্ছি, মনে রাখবে হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ নিয়েই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, একদম ইজি। যাদের ক্লজ ক্লিয়ার নেই, ওয়েট করো, আমি ক্লজের চ্যাপ্টারটা যেই আমি ক্লাস নেব, একদম ক্লিয়ার হয়ে যাবে, নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? যাদের ক্লিয়ার কিছুটা আছে তারা তো ধরতে পারবে যে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ নিয়েই কি হয়, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। আর হোয়াট ইজ ক্লজ আমি এখানে আলোচনা করবো, তাও একটু সহজে বলে দিই, যারা কিছু জানো তারা সহজে ধরতে পারবে, যাদের মধ্যে অস্পষ্টতা আছে তারাও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যদি একটা ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভাব থাকে, মানে টেন্সের গঠনের ভাগ থাকে, তখন তাকে আমরা বলবো একটি ক্লজ, ঠিক আছে? আর সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল,
সাবঅর্ডিনেট ক্লজ কি করে চিনবো সেটাও বলে দিই। লিঙ্কার থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে সেটাকেই বলবো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে দেখো লিঙ্কার হচ্ছে দুটো হচ্ছে লিঙ্কার, কনজাংশন, ওই যে কনজাংশন শিখিয়েছি তোমাদের, যুক্ত করে সংযোগ করে দুটো ক্লজ কে করছে এখানে, সেও বেসিক ক্লাসে আমি শিখিয়েছি কনজাংশনের ক্লাসে। তো এই দেখো এই লিঙ্কার থেকে শুরু করে ক্লজটা কোথায় শেষ হচ্ছে, এখানে নয়, এখানে তো বাক্য শেষ হচ্ছে, সেন্টেন্স, ক্লজ শেষ হচ্ছে এখানে, এই যে কমাটা শেষ হচ্ছে এখানে। ফাইনাইট ভার্ব মানে টেন্সে গঠনের ভাব যদি জিজ্ঞেস করো, দেখো এই যে ইজ আছে, আর এই ক্লজটা এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এই ক্লজে ইজ আর একটা ফাইনাইট ভার্ব, এক একটা ক্লজে একটা করে ফাইনাইট ভার্ব থাকবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আরামসে দেখলাম কিভাবে দুটো ক্লজ লিঙ্কার দ্বারা জয়েনিং হয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হচ্ছে। বিপরীতধর্মী গুণ বোঝালে দো ইউজ করবো, ক্লজও শর্টে বোঝা গেল। প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ, 3 প্রকারের ক্লজ আছে, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, সব ক্লিয়ার করে দেবো যখন ক্লজের আলাদা চ্যাপ্টার ক্লাস নেবো, ঠিক আছে? তো যদিও সে হয় চাই তবুও সে হয় ম্যাচিওর। নেক্সট তোমাদের যেটা আছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি জিনিস? কোঅর্ডিনেট ক্লজ নিয়ে হয়। ওই যে একটু আগে বললাম প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ কিছুই না, আলাদা নয়, বললাম যে প্রিন্সিপাল ক্লজের উপর সাবঅর্ডিনেট নির্ভর করে থাকে। অপ্রধান বাক্যাংশ মানে ডিপেন্ডেন্ট ক্লজ, ওর আরেক নাম আছে সাবঅর্ডিনেট ক্লজের, ও ডিপেন্ড করে থাকে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজের উপরে, দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি। আর কোঅর্ডিনেট ক্লজ কি? আলাদা কিছু, একদমই মানে খুব সহজভাবে বলছি, কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে হচ্ছে ইকুয়াল র্যাঙ্ক বা ইকুয়াল ইম্পর্টেন্স, সমান গুরুত্বপূর্ণ বা সমান র্যাঙ্কের। মানে দুটো ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত হবে, দুটো কেউ কারোর উপরে নির্ভরশীল নয়, দুটোই সমান গুরুত্বপূর্ণ, অর্থাৎ দুটোই মেন ক্লজ, দুটোই প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার হয়েছে? তো এটাকে কিভাবে করব মনে রেখে দেবে, খুব সহজভাবে বলছি। যদি বিপরীতধর্মী বোঝায়, বিপরীতধর্মী গুণ একটা বাক্যে দেয়, তোমাকে জয়েনিং করতে বলছে কম্পাউন্ড সেন্টেন্সে, তখন তুমি আরামসে কোন লিঙ্কার ব্যবহার করবে? একটা কমন লিঙ্কার বলে দিই, বাট। আমি কনজাংশনের ক্লাসে এটা দিয়েছিলাম, বাটটা, বাট, ঠিক আছে? কিন্তু এটা সকলে জানো। এটাকে কি করব? হি ইজ চাইল্ড বাট হি ইজ ম্যাচিওর। এটা কম্পাউন্ড, বাংলায় বলে যৌগিক বাক্য। কম্পাউন্ড, হ্যাঁ এটা লিখলাম কম্পাউন্ড, বাংলায় বলে যৌগিক বাক্য, ঠিক আছে? কমপ্লেক্স জটিল বাক্য, কম্পাউন্ড যৌগিক বাক্য। তাহলে এটা কি লিখলাম? সে হয় বাচ্চা কিন্তু সে ম্যাচিওর। তাহলে বিপরীতধর্মী যদি বোঝায় কম্পাউন্ড সেন্টেন্সে যৌগিক বাক্যে আমরা কি লিঙ্কার ইউজ করব? বাট। ক্লিয়ার হয়েছে? সে বাচ্চা, শিশু, অথচ সে, কিন্তু সে ম্যাচিওর। তাহলে এখানেও দেখো দুটো ক্লজ এই হলো না, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। ক্লজ মানে একটু আগে বললাম একটা করে ফাইনাইট ভার্ব মানে টেন্সের গঠনের ভাব থাকবে। আরে ফাইনাইট ভার্ব ঘাবড়ানো কিছু নেই, যে ভাব টেন্সের গঠনে থাকবে তাকে ফাইনাইট ভার্ব বলবো, ব্যাস। আবার যখন ফাইনাইট ইনফাইনাইটের আমি ক্লাস নেবো আলাদা করে, তখন ও গ্রামাটিক্যালিও কীভাবে কি ফারাক ডিফারেন্স ফাইনাইট ইনফাইনাইট সেও শিখিয়ে দেবো। আবার সহজ বুদ্ধিতে এখনই বলে দিলাম, যে ভার্ব টেন্সের গঠনে থাকবে এইটুকু জানো, কাজ হয়ে যাবে। যে ভার্ব টেন্সের গঠনে থাকে তাকে ফাইনাইট ভার্ব বলবো, আর টেন্স ক্লিয়ার হলে তোমার ধরতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর যে ভার্ব টেন্সের গঠনে থাকবে না তাকে নন ফাইনাইট বা ইনফাইনাইট ভার্ব বলবো। আর টেন্স তো ক্লিয়ার থাকতেই হবে। টেন্স ক্লিয়ার থাকলে গ্রামারের সব দরজা খুলে যাবে, মানে সব রাস্তা ওপেন। আর যদি টেন্স ক্লিয়ার না হয় পার্টস অফ স্পিচও সহ, তাহলে যে বললাম টেনশন হবে, অর্থাৎ কাল না জানলে কালে ধরবে, আমি এটা কথা বলেই থাকি, ওকে? তো সব রাস্তা নাহলে বন্ধ হয়ে যাবে কিন্তু টেন্স ক্লিয়ার না হলে। তো এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সে আছে এই একটা ফাইনাইট ভার্ব, এখানে এই একটা ফাইনাইট ভার্ব। তো দুটো ক্লজকে জয়েনিং করছে বাট কনজাংশন। এই দুটোই কিন্তু মেইন ক্লজ, হি ইজ ম্যাচিওর, হি ইজ চাইল্ড, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। দুটো মেইন ক্লজকে জয়েন করে যে বাক্য তৈরি হয় সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, বা এটাকে কোঅর্ডিনেট ক্লজও বলতে পারো। কোঅর্ডিনেট মানে বললাম অফ ইকুয়াল ইম্পর্টেন্স বা অফ ইকুয়াল র্যাঙ্ক। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। এরপরে আমি নেক্সট যে গুরুত্বপূর্ণ সেন্টেন্সটা, যেটা বেশিরভাগ স্টুডেন্টসরাই ভয় পায় একেবারে সরল শুনতেই, কিন্তু সরল মোটেই নয়, কিন্তু সরল আমি করে দেবো। তো সিম্পল সেন্টেন্স, সরল বাক্য কী জিনিস দেখো মনে রাখবে। একদম সরল সিম্পল সেন্টেন্স করার একদম সহজ ব্যাখ্যা যদি বলি বা সহজ ডেফিনেশন যদি বলি, মনে রাখবে একটু আগে যেটা বলছিলাম ফাইনাইট ভার্বের ধারণা, যে ভার্ব টেন্সের গঠনে থাকে, ওকে? তো সিম্পল সেন্টেন্স সেটাই হবে যেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে। কি বললাম? যে বাক্যে একটি ফাইনাইট ভার্ব থাকবে তাকেই বলবো সিম্পল সেন্টেন্স। বোঝা গেল না? যে বাক্যে একটি ফাইনাইট ভার্ব মানে একটি টেন্সের গঠনের ভার্ব থাকবে, টেন্স ক্লিয়ার থাকতে হবে বললেন, ভার্ব অ্যান্ড টেন্স, ক্রিয়া এবং কাল, তাহলে সেই বাক্যটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো যদি একটি ফাইনাইট ভার্ব থাকে।
তো এখানে এবার দুটো বাক্য আছে, হি ইজ চাইল্ড, হি ইজ ম্যাচিওর। এতক্ষণ তো আমরা কমপ্লেক্স কম্পাউন্ড করছিলাম, দুটো ক্লজ বানিয়ে দিচ্ছিলাম, দুটো ক্লজ মানে এক একটা ক্লজে একটা করে ফাইনাইট ভার্ব, সোজাই আছে। কমপ্লেক্স সেন্টেন্সে বিপরীত ধর্মী হলে দো লিঙ্কার আনবো সামনেই বসে, আর কম্পাউন্ড সেন্টেন্সে বিপরীত ধর্মী লিঙ্কার বললে বাট লিঙ্কার আনবো, এই মাঝখানেই সাধারণত বসে, ঠিক আছে। তো এইবারে আমি সিম্পল তাহলে কি করে হবে, দ্য কোশ্চেন অ্যারাইজেস। সিম্পল সেন্টেন্স আবার একটা ফাইনাইট ভার্ব রাখতে হবে। মনে রাখবে একটা মোক্ষম হাতিয়ার বলতে পারো, বলে দিচ্ছি, সিম্পল সেন্টেন্সে যদি বিপরীত ধর্মী বোঝায় তোমাদের একটা ফ্রেজ আনতে হবে বা একটা ব্যবহার আনতে হবে, সেটা হচ্ছে ইনস্পাইট অফ বা ডিসপাইট, মানে হচ্ছে তা সত্ত্বেও। আর যে দুটো ক্লজ আছে না, এখানে দুটো বাক্য বলতে পারি, বা এখান থেকেও যদি দেয় প্রশ্ন তো এরকমও দিতে পারে, এখান থেকে ডাইরেক্ট সিম্পল সেন্টেন্স করতে দিতে পারে, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে ওই দুটো যে ক্লজ আছে, দুটো ক্লজ মানে কি এক একটাতে একটা করে ফাইনাইট ভার্ব, তো ওই একটাকে হাঁটাতে হবে, সেই যে কোনো প্রকারে হোক, লজিক্যালি অবশ্যই, যা খুশি করলে তো হবে না। ফাইনাইটটাকে নন ফাইনাইট করে দেবো, একটা ক্লজের ফাইনাইট ভার্বকে বাংলাটা করে নিলে সুবিধা হবে, সেটাকে নন ফাইনাইট করে দেবো, তাহলে আমার একটা ফাইনাইট ভার্বই থেকে যায়। তো আমি এটাকে বাংলা করি যে সে হলো শিশু, সে ম্যাচিওর, তাহলে আমি এটাকে বাংলায় বলতে পারি শিশু হওয়া সত্ত্বেও সে ম্যাচিওর। এখানে দেখো তো একটাই ফাইনাইট ভার্ব আছে, শিশু হওয়া সত্ত্বেও সে হয় ম্যাচিওর হয়, দেখো হচ্ছে না। তাহলে এই যে তোকে বললাম সিম্পল সেন্টেন্সের বিপরীত ধর্মী বোঝালে একটা ব্যবহার আনবে ইনস্পাইট অফ এর, সেটাই হচ্ছে বাংলায় তা সত্ত্বেও বা সত্ত্বেও। তাহলে আমরা আরাম সেটা লিখবো, দেখো কি লিখবো, দেখো এটা মুছি, এটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ এটা তো আর এখন লাগবে না, ডু ওয়াজ ডিরেক্টেডটা মুছে দিচ্ছি, দেখো। তো এখানে লিখবো, দেখো ইনস্পাইট অফ, অথবা আমি আর একটা শিখিয়ে দিচ্ছি, কেউ গুলিয়ে ফেলো না আবার, ডেসপাইট, কেউ কেউ জানবে, ডেসপাইট বিং আ চাইল্ড হি ইজ ম্যাচিওর। দেখো বলো তো এই বাক্যটাতে ফাইনাইট ভার্ব কটা আছে বলো, গিয়ে দেখে প্রশ্ন করো, আমি তো বলেই দেবো, যেহেতু অনলাইনে তোমরা আমার ফিজিক্যালি সামনে নেই, তাই না, অনেক দূরে রয়েছে, কাছে আবার অনেক দূরে রয়েছে, তো তোমাদের নিজেদেরকে নিজেরাই প্রশ্ন করতে হবে যে দেখি তো এখানে ফাইনাইট ভার্ব কোনটা রয়েছে, দেখো ফাইনাইট ভার্ব কোনটা রয়েছে, টেন্সের গঠনের ভাব দেখো একটাই রয়েছে, ইজ, সে হয় ম্যাচিওর, সে হয় পরিপক্ক। টেন্সের গঠন আছে না, ভার্বের পরে সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, এস প্লাস ভি ভার্ব, তারপরে বাকি অংশ শিখেছি না সাধারণ ইংরাজি বাক্যের গঠন। তো এর আগে যে অংশটা আছে এখানে, এই যে ইজ চাইল্ড ছিল, এটাও তো একটা টেন্সের গঠনের ভার্ব ছিল, বা এখান দিয়ে বললো ইজ, এই যে এখানেও ইজ ফাইনাইট ভার্ব ছিল, এটাকে দেখো নন ফাইনাইট করে দিচ্ছি, বিং, এটা ভার্ব হওয়ায়, বিং মানে হওয়ায়, কিন্তু টেন্সের গঠনে আছে, টেন্সের গঠনে নেই। যাদের টেন্স ক্লিয়ার তাদের তো বুঝতে অসুবিধার কথাই নেই। এটা তাহলে কি ভার্ব হয়ে গেল, যে ভার্ব টেন্সের গঠনে থাকে না তাকে কি বলবো, নন ফাইনাইট বা ইনফাইনাইট ভার্ব বলবো, নন ফাইনাইট বলতে পারো। ক্লিয়ার হয়েছে? নন ফাইনাইট ভার্ব বিস্তার আলোচনার বিষয়, সিম্পল সেন্টেন্স করাতে গিয়ে এগুলো সব জানতে হবে। সিম্পল সেন্টেন্স করার টুলসই হচ্ছে নন ফাইনাইট এরিয়া, পার্টিসিপেল, জেরান্ড, ভার্বাল নাউন। আমি বলে দিচ্ছি, তোমরা যদি আমাকে বিশ্বাস করে থাকো অ্যাজ এ টিচার, আমার উপর তোমাদের বিশ্বাস থাকে, গুলে খাইয়ে দেবো নন ফাইনাইট ভার্ব। জেরান্ড, পার্টিসিপেলস, স্টুডেন্টস তো দূরের কথা, একদম বাস্তবটা বলছি, বহু টিচার্সদের পর্যন্ত ক্লিয়ার থাকে না, তারাও ভুলভাল এগুলো নিয়ে গুলিয়ে ফেলে, পার্টিসিপেল জেরান্ড নিয়ে। 100% ক্লিয়ার করে দেবো, কেউ যদি আমার উপর আস্থা রাখো এবং রেগুলারলি ক্লাসগুলো দেখো এবং স্টেপ বাই স্টেপ দেখো, ঠিক আছে? একদম কোনো গ্রামার বইয়ের সংজ্ঞা না, একদম আমার নিজের একদম সহজ বুদ্ধিতে আমি যেভাবে বলবো সেইভাবে অ্যাকসেপ্ট করা বা কি বলবো এটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করো, দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? অ্যাডাপ্টিবিলিটি থাকা দরকার। তো নন ফাইনাইট ভার্ব বিং হয়ে গেল, ইনস্পাইট অফ মানে কি তা সত্ত্বেও বললাম, অথবা ডেসপাইট একই মানে, কিন্তু ডেসপাইটের পরে অফ হয় না, এটা বলে দিলাম কারণ অনেক বাক্য বলে বিগিন উইথ ডেসপাইট, তখন ঘাবড়ে যায় স্টুডেন্টসরা, আরে একই, ইনস্পাইট অফ মানে যা, ডেসপাইট মানে তা, শুধু ফারাক হচ্ছে ডেসপাইটের পরে অফ প্রিপোজিশন হবে না, ইনস্পাইটের পরে অফ প্রিপোজিশন হবে। ক্লিয়ার হয়েছে? এটা যেহেতু অফ আসছে, এটাকে একটা ফ্রেজ বলবো, এটাকে ফ্রেজ বলতে পারবো না, ওয়ার্ড বলবো। ওয়ার্ড আর ফ্রেজের মধ্যে ফারাক কি, শব্দের মোর দ্যান ওয়ান মানে একের অধিক ওয়ার্ড হলে সেটাকে ফ্রেজ বলবো, যদি ভার্ব থাকে সেখানে ফাইনাইট ভার্ব। তো যাই হোক, তো
এটাকে ফাইনাইটটাকে নন ফাইনাইট করে দিলাম, একটি চাইল্ড হওয়া সত্ত্বেও সে হলো ম্যাচিওর। একটাই ফাইনাইট ভার্ব ইজ, সিম্পল সেন্টেন্স করতে পারলাম, ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাদের এটা হাতিয়ার হয়ে গেল বলতে পারো। কন্ট্রাস্ট বিপরীতধর্মী বোঝালেই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ক্ষেত্রে আরামসে তোমরা সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডিসপাইট ব্যবহার করবে, আর এদিকে দো ব্যবহার করবে কমপ্লেক্স সেন্টেন্সে, আর কম্পাউন্ড সেন্টেন্সে বাট, ঠিক আছে? আর এটা বলে দিই, সিম্পল সেন্টেন্সে আমি এখানে বিং দিয়ে করলাম মানে এমনটি নয় যে এখানে সব ক্ষেত্রে ইনস্পাইট অফের পরে বিং হবে। এখানে বি ভার্ব ছিল, প্রশ্নে বি ভার্ব ছিল, তাই না? ওই জন্য আমি এটাকে বিং এনেছি। বি ভার্বের নন ফাইনাইট ফর্ম কি? বিং, তাই না? বি ডবল এন বিনও হয়, ওটা পাস্ট পার্টিসিপেল, এটা প্রেজেন্ট পার্টিসিপেল। এগুলো পার্টিসিপেলের ক্লাসে শেখাবো, ঠিক আছে? তো এটা মনে রাখবেন, নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? বি ভার্ব ছিল ওই জন্য বিং এনেছি। যদি হ্যাভ ভার্ব থাকে হ্যাভিং করতে পারি, বা হ্যাভিং ছাড়াও হয় ব্যবহার, পুরো মানে ভার্বটাকেই হাঁটিয়ে দেওয়া যায়, সে ব্যবহারও আছে। তো এক এক করে তোমরা শিখবে এগুলো। তাহলে এটা ক্লিয়ার হলো তোমাদের, আশা করি এটা বুঝতে অসুবিধার কথা নয়, ঠিক আছে? তো প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা এটাকে তোমরা ওই লিখে নেবে, নোট ডাউন করে নেবে, ঠিক আছে? তো আজকে অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে ক্লাসটা। এর পরের ক্লাসে তোমাদের আমি এই যেটা রয়েছে, এই যে ইউজ নাউন ফর্ম, এটা শেখাবো। তারপরে চেঞ্জ দ্য ডিগ্রি, এটাও শেখাবো। ভয়েস আছে, ন্যারেশন আছে। ভয়েস ন্যারেশনগুলো ক্লাস, এটা টেক্সচুয়াল গ্রামার আছে, ক্লাস 12-এর টেক্সট থেকে দিয়েছি। তো যাই হোক, গ্রামার নিয়ে কথা এমনটি কেউ ভাববে না যে ক্লাস 12-এর গ্রামার দিয়ে আমরা কি করব। গ্রামারের এরকম কোনো বয়স হয় না, ঠিক আছে? ক্লাস 10 পর্যন্ত গ্রামার শেখার বলতে পারো উপযুক্ত আইডিয়াল টাইম, মানে গ্রামার বই আর কি ফলো যদি কেউ করো, বা গ্রামার শেখার আইডিয়াল টাইম। তারপরে তুমি সে 12-এর হোক, 11-এর হোক, 9-এর হোক, 10-এর, গ্রামারের ওরকম কোনো ইয়ে হয় না, ঠিক আছে? গ্রামার তো সেই গ্রামারই হয়। আর এমন গ্রামার তো আমি দেবো না যেটা তোমাদের করার সাধ্যের বাইরে, তাই না? একদমই ইজি, 9-এর স্টুডেন্টসরাও পারবে, এমনকি 7-8-এর আমার স্টুডেন্টসরাও এগুলো পারে, কিছু স্টুডেন্ট। তো তোমরা কেন পারবে না? যাদের একটু ধরার ক্ষমতা আছে, ক্যাচ করার ক্ষমতা আছে। তো ওকে, আজকে এই পর্যন্ত হলো। নেক্সট ক্লাসে আজকে দিয়ে শুরু হলো প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল ক্লাস বলতে পারো। প্র্যাকটিস সলভ করাচ্ছি আমি, একের পর এক করেই দেবো এরকমভাবে। তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী এগুলো আলোচনা করবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত এলো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং বেল বাটনসটা অল ক্লিক করে রাখবে, যাতে যখনই আমি কোনো ক্লাস ইয়ে করবো নোটিফিকেশনটা তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সবাই উপকৃত হয়, ঠিক আছে? তো এবং বারবার প্রয়োজনে শুনো ক্লাসগুলো, তাতে তোমাদেরই সুবিধা হবে, যাতে একবারে ধরতে অসুবিধা হয় তাদের জন্য বললাম। তো ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত হলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে। ওকে।